আসসালামু আলাইকুম। আমি আব্দুল আলিম। আজকের ভিডিওটা মেনলি কোশ্চেন সলভের জন্যই তৈরি করা। গত 14 জুন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ গোবরাতলা ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক আয়োজিত যে ম্যাথ ফেস্টিভ্যাল 2024 অনুষ্ঠিত হয়েছিল, সেইটারই কোশ্চেন সলভ। আমাদের আহ, অনুষ্ঠানের কিছু স্থিরচিত্র এখানে। তো আমরা সরাসরি কোশ্চেন সলভে জুনিয়র ক্যাটাগরি প্রথম অংশের সলভ এটা। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে? তো আমরা ধরে নিই যে কোনো একটা সংখ্যা x, এর দ্বিগুণের সাথে যদি 5 যোগ করি তাহলে 25 হবে। এখান থেকে যদি আমরা সমাধান করি তাহলে টয়েস x, এই 5 ডান পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে থাকে x, এখানে থাকবে 20। তার মানে আমরা এখান থেকে x ইকুয়াল পাবো x ইকুয়াল পাবো 20 ডিভাইড 2, তার মানে 10। অর্থাৎ 10 এর দ্বিগুণের সাথে 5 যোগ করলেই 25 হয়। আমরা জানি এটা, যে 10 দুগুণে 20, 10 দুগুণে 20 হবে, আর এর সাথে যদি আরো 5 যোগ করি আমরা তখন 25 পাবো। দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। দ্বিতীয় প্রশ্নে বলছে সমতল অনুপাত গুলোর খালি ঘর পূর্ণ করো। এখানে যেগুলো ব্যবহার করা হয়েছে এগুলো সমতুল্য ভগ্নাংশ, ইংলিশে যেটাকে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বলে। তো এটা যদি আমরা বাই আকারে লিখি এইরকম হয়। জাস্ট আমরা এই অনুপাতটাকে এরকম ভাগ আকারে লিখছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু দুইটাই ভগ্নাংশ সমান, তার মানে এখানে কিছু একটা বসবে যার জন্য এই দুইটা সমান হবে। এখানে একটু খেয়াল রাখতে হবে, এই 9 থেকে হয়ে গেছে 81, তার মানে 9 দ্বারা গুণ করেই 9 9 81 হয়েছে। তার মানে এখানে কিছু একটা সংখ্যা বসবে যার সাথেও 9 দ্বারা গুণ করে আমরা 63 পাবো। আমরা সাপোজ ধরে নিই বক্সের সাথে 9 গুণ হচ্ছে, এখানে 9 এর সাথে 9 গুণ দেন 63 পাচ্ছি। তার মানে এখানে তো 81 মিলে গেছে নিচে আমাদের, কিন্তু উপরে তো বক্স ফাঁকা আছে, তাহলে 9 এর সাথে কত গুণ করলে 63 হয়? নিশ্চয়ই 7 গুণ করলে 63 হবে। তার মানে এইটার ফাঁকা ঘরে বসবে 7। পরের প্রশ্নে বলেছে যে 27/48 এর বর্গমূল নির্ণয় করো। 27/48, তো আমরা যেহেতু জানি এগুলো পূর্ণবর্গ না, তার মানে আমরা ডিরেক্টলি বর্গমূলটা বের না করে একটু ভেঙে নেব এগুলোকে। এটাকে আমরা 3 × 9 লিখতে পারি, আর এটাকে 3 × 16। এখন 3 3 আমরা কাটিয়ে দিতে পারি, তার মানে √9/16। এখান থেকে আমরা রুট করলে পাবো 3/4। এইটাই হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্নে 9.5 ডিভাইড 0.38, এইটার ভ্যালু বের করতে বলা হয়েছে। এটা আমরা একটু ভিন্ন ওয়েতে করব। এখানে 9.5 কে আমরা 95/10 আকারে লিখতে পারি, মানে 10 দ্বারা যদি আমরা 95 কে ভাগ করি আমরা 9.5ই পাবো, এখানে ভাগ। আর এই 38 কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে 0.38 পাবো। এখন এটা যা আছে তাই রেখে দিই ভগ্নাংশ। আমরা জানি যদি এখানে আমাদেরকে গুণ নিয়ে আসতে হয়, তার মানে পরের ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব। এখানে একটা শূন্য কেটে দিতে পারি। এখানে যদি আমরা 2 দ্বারা কাটাকাটি করি তাহলে 5 পাবো, এখানে পাবো আমরা 19। এখন উপরে থাকছে 95 গুণিত 5, আর নিচে হচ্ছে 19। 95 কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে পাবো 475। 475/19, এটাকে যদি আমরা 19 দ্বারা ভাগ করি আর কি 475 কে, তাহলে চলে আসে 25। এই 25ই হচ্ছে এইটার অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 5 নম্বর। এখানে কতগুলো ভগ্নাংশ দিয়ে তাদের গুণফল বের করতে বলা হয়েছে। আমরা একটু চেক করবো যে এগুলোর মধ্যে কোনো কাটাকাটি আমরা করতে পারি কিনা। এখানে একটাই দেখতে পাচ্ছি, আমরা 2 এর সাথে 8 কে কাটালে এখানে আমরা 4 লিখতে পারি। তার মানে এটা উপরে থাকছে 3 গুণিত 9 বা 9 গুণিত 3, আর নিচে থাকছে 4 × 5 × 7। তার মানে উপরে হচ্ছে 27, 3 9 27, এখানে আমরা গুণ করলে পাবো 140। এইটাই হচ্ছে অ্যান্সার। 6 নম্বর প্রশ্নে বলছে দুইটা ভগ্নাংশ দিয়েছে, ভগ্নাংশ সংখ্যা আর কি। বলছে এই সংখ্যা দুটোর মধ্যে কোনটা বড়? আপাতত দৃষ্টিতে আমরা কিন্তু এই আলাদা লব হর একেবারে আলাদা দুইটা ভগ্নাংশের
মধ্যে যে ছোট বড় চেক করা এটা আপাতত দৃষ্টিতে একটু কঠিন, কিন্তু যদি আমরা লব কিংবা হর যে কোনো একটাকে দুইটা ভগ্নাংশে সেম করে ফেলি তাহলে কিন্তু সহজ হয়ে যায়। তো আমরা হর সমান করব, তাহলে এই হর দ্বারা এই হরকে মানে লব হরে গুণ হবে, আর এই হর দ্বারা এখানে লব হরে গুণ হবে। তাহলে এখানে গুণ হচ্ছে 8, আর এখানে আছে 9 গুণিত 5, 8 গুণিত 5। তো এটা থেকে আমরা পাবো, এখানে পাচ্ছি 7 8 56, আর নিচে হচ্ছে 40, নিচে এখানেও 40, এখানে পাচ্ছি 45। যদি দুইটা ভগ্নাংশের হর সেম হয়, কিন্তু এক্ষেত্রে যার লব বড় হবে সেই ভগ্নাংশটাই বড়, তার মানে এটা হচ্ছে বড়। অর্থাৎ এখানে 7/5 এটা হচ্ছে 9/8 এর চাইতে বড়। 7 নম্বর প্রশ্নে বলছে একটি সামুদ্রিকের শোণিত বাহুদ্বয় যদি সমান হয় তাহলে চতুর্ভুজটির নাম কি? সামুদ্রিক আমরা এঁকে নিই, এটা একটা সামুদ্রিক আঁকলাম। এই সামুদ্রিকের এখন আমরা জানি যে বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল, কিন্তু শোণিত বাহু যদি বলছে তার মানে এইরকম এই দুইটা এভাবে পাশাপাশি বাহুগুলো সবগুলো সমান, তার মানে হবে অ্যাকচুয়ালি এইভাবে সমান হয়ে যাবে প্রতিটা বাহুই। এই যে এবিসি যদি আমরা বলি এগুলোকে এবিসিডি, তাহলে এবিসিডি সবগুলোই সমান হয়ে যাবে। সমান হয়ে গেলে এটা আর সামুদ্রিক থাকবে না, এটার নাম হয়ে যাবে তখন রম্বস। 8 নম্বর প্রশ্নে দুইটি সেট পরস্পর নিশ্ছেদ সেট হওয়ার শর্ত কি? নিশ্ছেদ সেট মানে হচ্ছে তাদের মধ্যে কোনো সাধারণ উপাদান নেই। আমি দুইটা সেট নিলাম, সাপোজ এ আর বি, এরা তখনই নিশ্ছেদ হবে যখন তাদের মধ্যে যদি আমি ছেদ সেট নিই এটা চলে আসবে ফাঁকা সেট। এইটাই হচ্ছে শর্ত নিশ্ছেদ সেট হওয়ার। এখন 9 নম্বর প্রশ্নে বলছে যে 5 7 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু দ্বারা কতটি ত্রিভুজ আঁকা সম্ভব? ত্রিভুজ আঁকা সম্ভব এই ক্ষেত্রে আমরা জানি যে কোনো দুই বাহুর যোগফল অপর বাহু অপেক্ষা বৃহত্তর হবে, কিন্তু এখানে যদি আমরা প্রথম দুইটা বাহু যোগ করি 5 + 7, এটা কিন্তু বড় হচ্ছে না, তার মানে এই বাহুগুলো দ্বারা কোনো ত্রিভুজই আঁকা সম্ভব না, কোনো ত্রিভুজই আঁকা সম্ভব না, কোনো ত্রিভুজ আঁকা যাবে না। 10 নম্বর প্রশ্নে বলছে যে 7-এর গুণাত্মক বিপরীত সংখ্যা কত? এখানে গুণাত্মক বিপরীত সংখ্যা বলতে বোঝায় যে 7-এর সাথে কত গুণ করলে আমরা 1 পাবো। তাহলে 7-এর সাথে একমাত্র 1/7 যদি গুণ করি 7 7 কেটে গিয়ে আমরা 1 পাবো। তাহলে এই যে 7-এর গুণাত্মক বিপরীত হচ্ছে 1/7।